গণঅভ্যুত্থানের ১ বছরের মাথায় আমরা আবারও দেখছি উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গন। কেন আসলে যে কোনো ইস্যুতে আমাদের রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে পারে না? আবারও কি আমরা রাজনীতির পুরনো চেহারাটাই তাহলে দেখব? ধন্যবাদ আপনাকে। আসলে আমি যারা যারা রাজপথে নামার হুমকি দিচ্ছে, আজকেই পেলাম যে ৮টি দল রাজপথে সমাধান করতে চাচ্ছে কিছু কিছু জিনিস। আমি আসলে ডাইরেক্ট তাদেরকে ওইভাবে বলতে চাচ্ছি না। আমি মনে করি যে অবশ্যই এই ৫ই আগস্টের গত বছর ৫ই আগস্টের ঘটনার পরে, স্বৈরাচারের পতনের পরে আমি মনে করি সবার ভিতরেই একটা ওয়েক আপ কল চলে আসছে। এইরকম ইরেসপন্সিবল কেউ হবে বলে আমার মনে হয় না। ইন্টারিম গভর্নমেন্ট একটা নির্দিষ্ট দায়িত্ব নিয়ে আসছেন, ওনাদের কিন্তু এত বেশি পরিবর্তন করার এখতিয়ারও নাই, ওনারা চাবেও না। কারণ ওনারা অবশ্যই ওনাদের মেইন কর্তব্য হলো যে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠান করা এবং নির্বাচনের মাধ্যমে জনগণ যাদেরকে ভোট দিবে তারা সরকার পরিচালনা করবে এবং সেখানে জনগণই ঠিক করবে, জনগণের প্রেশার অটোমেটিকই আসবে যে কি পদ্ধতিতে তারা যেতে চায়। তখন এটা পলিটিক্যাল পার্টি তারা রাজনীতি করে জনগণ নিয়ে, জনগণের দাবি যদি তারা রিয়েলাইজ করতে না পারে, এটা কি হতে পারে? এতটুকু আস্থা তো থাকতে হবে। আজকে নির্বাচনে না যেই একজন বার্গেনিং পয়েন্ট হিসেবে আলোচনা করবে একদিকে, আরেকদিকে রাজপথে যাবে, এইটা কিন্তু কোনো একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের কাম্য না এবং কর্মও না। এবং আমি মনে করি, আমি বিশ্বাস করি যারা যারা এই কাজটির সাথে বা যারা যারা এই ধরনের চাপ ক্রিয়েট করতে চাচ্ছে, আমি তাদের সবাইকে রেসপন্সিবল দল মনে করি এবং তাদের রেসপন্সিবিলিটি অতীতেও দেখিয়েছে এবং তারা কিন্তু পোর খাওয়া দল এবং নেতৃত্ব দেওয়া যে দলটি তারা কিন্তু পোর খাওয়া দল। তাদেরকে দীর্ঘদিন প্রকাশ্যে রাজনীতি করাই অলমোস্ট নিষেধ ছিল, তারা কিন্তু গোপনে রাজনীতি করতে হতো। এইরকম একটা অবস্থা তারা কিন্তু মানে ফেস করে আসছে। আমি মনে করি না তারা ইরেসপন্সিবল হবে, কারণ এই সরকার আন্দোলন বা চাপ ক্রিয়েট করবে কার বিরুদ্ধে? একটু আগে রুমিন আপা বলেছেন কার বিরুদ্ধে? উনি যে ৮৪ বছর বয়সে এসে ক্ষমতায় নিয়েছেন, কয়জন লোক ওই পজিশনে বসতে চাবে? বিপ্লবের পরে একটি সরকার আসবে, আবার এটা বিপ্লবী সরকারও না, সেখানে এইরকম একটা গুরুদায়িত্ব নিবে এবং আশেপাশের পারিপার্শ্বিকতা আপনাকে দেখতে হবে। আমরা কিন্তু জন্মগতভাবে অনেকেই বলে যে বাংলাদেশ একটু অভিশপ্ত মানে পরিবেশে জন্ম। আমি অভিশপ্ত বলতে চাই না, আনফ্রেন্ডলি বলতে চাই। বিকজ আমরা যারা মনে করেন যে ৭১-এর আগে জন্ম নিয়েছি, তারা কিন্তু অনেক অ্যাকোমোডেটিভ, কিন্তু এই অ্যাকোমোডেটিভ জেনারেশনটা কিন্তু এখন ক্ষমতায় আছে, আর কিছুদিন পরে থাকবে না। তারপরে আসবে নেক্সট জেনারেশন, তারপরে আসবে কিন্তু জেনজিরা। আপনারা খেয়াল করবেন, জেনজিরা যখন আসবে তখন কিন্তু ওই ফরগেট অ্যান্ড ফরগিভ আমাদের মতো হবে না। তারা কিন্তু ওই সীমান্তে কয়জন মারা গেল, ওই পানি কি পরিমাণ প্রত্যাহার করা হয়েছে, ট্রেড গ্যাপ কত ছিল, এগুলো সব পাই হিসাব নিবে। তখন ভেরি ডিফিকাল্ট তাদের সাথে সম্পর্কে সমতার ভিত্তিতে আনা। আমি মনে করি যে এখনই আমার প্রতিবেশীদের উচিত ছিল বাংলাদেশের সাথে এই জেনারেশন থাকতে থাকতে একটি সুসম্পর্ক করা। আমরা সবাই তো স্বপ্ন দেখি একটা মানে একটা ফ্রেন্ডলি প্রতিবেশী আমাদের চারপাশে থাকুক এবং সেটা সবাই উপকৃত হবে। এবং একটা জিনিস আপনাকে আমি পারিপার্শ্বিকতা বলতে চাই, এই কারণে এখানে অনেক ষড়যন্ত্র হচ্ছে, এই কারণেই পারিপার্শ্বিকতাটা আনছি। আপনাকে এটাও মনে রাখতে হবে, আমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দেব সমতার ভিত্তিতে, কিন্তু কখনো যদি বন্ধুত্বটা না পাই, আমাদের কিন্তু টেকসই উন্নয়ন থেমে থাকবে না। আপনি দেখেছেন দক্ষিণ কোরিয়াতে দেখেছেন, আপনি তাইওয়ানে দেখেছেন, জাপানে দেখেছেন, তারা কিন্তু বৈরী পরিবেশের থেকেই কিন্তু টেকসই উন্নয়নের দিকে এগিয়ে গেছে। সুতরাং আমাদের ভয় পাওয়ার কিছু নাই। আমরা সিট টাইট, আমরা সঠিকভাবে যদি থাকি, এখন যারা এই সমস্ত করতেছে তার একটা বার্গেনিং পয়েন্টে আছে। আমার মনে হয় না জনগণের এত টেনশন নেওয়ার কোনো কারণ আছে।